সুমিত রয়েছে আপনাদের সঙ্গে আরোগ্য নিয়ে। আর আজ আরোগ্যতে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমরা হয়তো ঠাট্টা করি, আড্ডা মারি, পরামর্শ নিই, কখনো কখনো নিজেরাই হয়ে উঠি চিকিৎসক এবং নিজেরাই নিজেদের ত্বকের যত্ন নিই। কারণ অনেকেই তো এ গান শুনে অভ্যস্ত যে ত্বকের যত্ন নিন, কিভাবে নিতে হবে, কোথায় গেলে ত্বকের যত্ন নেওয়া যায়, বিভিন্ন সময় কিভাবে ত্বকের যত্ন নেব, আর ত্বকের যত্ন নেওয়ার জন্য কি চিকিৎসকের কাছে যাব নাকি নাকি বাজার চলতি প্রোডাক্ট দেখেই নিজেদের কাজটা সেরে নেব? ঠিক এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের হাজির আমাদের আরোগ্য অনুষ্ঠান। মৌসুমী বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে যিনি রয়েছেন তিনি প্রখ্যাত ত্বক বিশেষজ্ঞ ডক্টর কৌশিক লাহিড়ী। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। এবং আপনারা আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে স্বচিকিৎসার অপব্যবহার। নিজে নিজে চিকিৎসা করবেন না, সেটা তো ডাক্তারবাবু ক্রমশ বলবেন, কিন্তু আপনারা যদি কোনো রকম ত্বকের সমস্যা নিয়ে প্রশ্ন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নাম্বারে, অথবা আমাদের ফোন করতে পারেন 22488085 এই নাম্বারে। আমাদের দুটো ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, একটা আকাশবাণী কলকাতা আর একটা 100.1 FM গোল্ড। এবং এই দুটো পেজ থেকে আমাদের লাইভ হচ্ছে। আপনারা এই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার প্রশ্ন লিখতে পারেন, আপনার মতামত লিখতে পারেন, আপনি কিছু জানতে চাইলে সরাসরি ডক্টর লাহিড়ীর কাছে জানতে চাইতে পারেন। কারণ টানা 1 ঘন্টা ডক্টর লাহিড়ী আমাদেরকে বলবেন সুদ এবং স্বচিকিৎসার কথা। আমি শুরুতেই যে প্রশ্ন নিয়ে আসছি, দেখুন এ প্রশ্ন আমার তো আছেই, আরো অনেকের আছে। দীর্ঘদিন ধরে আমি একটু ফর্সা হতে চাইছি, কোনোভাবেই ফর্সা হতে পারছি না। তাহলে কি এই যে এত কিছু দেখি যে ট্যাক 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 করে ফর্সা হওয়া যায়, তা এটা কি হওয়া যায় আদেও ফর্সা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ওই নদীর এপার আর নদীর ওপারের ব্যাপার। আমাদের দেশে যেমন আমরা ফর্সা হতে চাই, তেমনি যারা জাতিগতভাবে ফর্সা জাতি, মানে সাদা চামড়া যারা, তারা আবার কালো হতে চায়। এবার আমাদের এখানে আমরা যে জিনিসটা ডাক্তার হিসেবে ফেস করি, যে তারা বিভিন্ন রকমের ওষুধ, ক্রিম, বিভিন্ন রকমের স্টেরয়েড তারা মুখে মেখে আর্টিফিশিয়ালি ফর্সা হওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই জিনিসটাই আবার ওদের দেশে, যারা সাদা চামড়াদের দেশ, তারা আবার সমুদ্রের ধারে গিয়ে ট্যান হয়ে কালো হওয়ার চেষ্টা করেন। এই দুটোই গোলমাল আছে। যারা সাদা চামড়া তারা ট্যান হতে গিয়ে ক্যান্সার বাঁধান, আর আমাদের এখানে স্টেরয়েড মুখে মেখে, বিভিন্ন রকমের স্টেরয়েড মুখে মেখে, যেগুলো আমাদের এখানে মুড়ি মুড়কির মতো পাওয়া যায় উইদাউট প্রেসক্রিপশন, তারা পড়ছেন বিপদে। তাই জন্যে স্বচিকিৎসা নৈব নৈব চ, এটাই আমাদের আজকের অনুষ্ঠানের কিন্তু মূল বক্তব্য। বেশ, তার মানে আমরা নিজেদেরকে উজ্জ্বল করার জন্য যে বাজার চলতি প্রোডাক্টগুলো ব্যবহার করছি, সেটা তাহলে মানে নিজের যেটা মনে হলো যে আমি টিভিতে একটা দেখলাম, দেখে আমি এটা কিনে মেখে নিলাম, সেটা করা উচিত নয়, তাই তো? টিভিতে অ্যাডের কথা যখন বললেন তখন এটা একটু মারাত্মক জায়গায় হাত দিলেন। তার মানে সেটা একটা বিজ্ঞাপন তো। কিন্তু ভারত সরকারের নিয়ম অনুযায়ী, আমি একটা আমাদের কিছু ওই এসেনশিয়াল ড্রাগস অ্যান্ড মেনটেনেন্স, আমাদের শিডিউল এইচ আমাদের একটা আছে, সেখানে একদম পরিষ্কার ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের শিডিউল যে ক্লজ 18-তে আছে যে ফর্সা করার দাবি জানিয়ে কোনো ওষুধ বিক্রি করা যাবে না। মানে কাউকে রোগা থেকে মোটা করে দেওয়া, মোটা থেকে রোগা করে দেওয়া, ফর্সা থেকে কালো থেকে ফর্সা করে দেওয়া, এই জিনিসগুলো, এমনকি টাকে চুল গজানো, এই জিনিসগুলো অ্যাডভার্টাইজ করা অবৈজ্ঞানিক। তার কারণ এটা সম্ভব নয়, এবং সেটা করতে গিয়ে সেই মানুষটি প্রতারিত হচ্ছেন। এবার আমাদের দেশে কিভাবে হচ্ছে, সেই মানে খবরের কাগজেও বিজ্ঞাপন দেওয়া হয়, বহু জায়গায় গ্রামে গঞ্জে বাসের পেছনেও আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, কোথায় না, মানে যত পত্রপত্রিকা দেখি সব জায়গায়। ভয়ঙ্কর জিনিস হচ্ছে এগুলোর মধ্যে বেশিরভাগ সময়ই থাকে কিছু না, কিছু সানস্ক্রিন থাকে, আর প্র্যাকটিক্যালি কিছুই থাকে না, যেগুলোতে আপনার পকেট ফুটো হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ফর্সা হতে গিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন স্টেরয়েডের ককটেল। সেটা মুখে কিন্তু আপনার মুখ লাল হয়ে যেতে পারে, মুখ সূর্য সংবেদী হতে পারে, ভীষণ সেন্সিটিভ হয়ে গেল, রোদ্দুরে বেরোতে পারছেন না, সারা মুখ ভর্তি ব্রণ বেরিয়ে গেল, মেয়েদের লোম বেরোতে শুরু করলো মুখে। এই সমস্ত জিনিসগুলো আপনি না জেনে, যে ভেট জাতীয় ওষুধটা আমি নাম বলছি না, সেটা থেকে কিন্তু হচ্ছে।
বেশ। আচ্ছা, টিনেজার্সদের বা একটু বয়সেও দেখা যায় যে মুখে ব্রণ হয়, যেটা আমরা বলি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রণ হচ্ছে মানে একটা টেনশনের ব্যাপার, আমাদের মুখটা কেমন দেখতে লাগবে, এরকম গালের মধ্যে ফুসকুড়ির মতো ব্রণ ভর্তি। তো সেই ক্ষেত্রে আমরা ওই একই কথা বলবো যে বাজারে চলতি যে সমস্ত ওষুধগুলো রয়েছে বা যা আমরা দেখছি যে এইটা একটুখানি লাগিয়ে রাখলেই পরের দিন সকালে পিম্পলস গায়েব, তো সেটা কি সত্যি হয় বা সেটা কি ইউজ করা উচিত? দেখুন, ব্রণ কথাটা তার ইংরেজি বা ল্যাটিন কথাটা হচ্ছে একনি ভালগারিস। এবার আমাদের কাছে অনেকে এসে বলে, ডাক্তারবাবু একটু দেখবেন আমাদের এটা কি পিম্পলস না একনি। এবার চিকিৎসক হিসেবে আমাদের হাসি পায়, হাসিটা চেপে রাখতে হয়। তখন বাংলায় যাহা ব্রণ, ইংরেজিতে তাহাই একনি, আর ল্যাটিন ভাষায় ইংরেজিতে তাহাই পিম্পলস, এবং ল্যাটিন ভাষায় সেটাই একনি। একনি ভালগারিস কথাটার মানে হচ্ছে কমন একনি। কমন মানে কতটা কমন? যে কোনো ছেলে তার সারা জীবনে, মানে 95% এই গ্রহবাসী ছেলে, তাদের কখনো কখনো ব্রণ হয়েছে। মেয়েদের মধ্যে সেটা ওই 90-91%। এবার যে জিনিসটায় মানুষ, মানে আমাদের মানুষ সমাজের, আমাদের এই প্রজাতির 90-95% মানুষ কখনো না কখনো ভুগেছেন, সেটা কি আদৌ কোনো অসুখ বলা উচিত? উচিত না। এটা না, একটা জীবনের একটা প্রবণতা। পর্যায়, জীবনের একটা পর্যায়। ভেবে দেখুন, ছোটবেলায় আপনাদের কাউকে, আমি আপনাদের সকলকে বলছি, আপনাদেরও বলছি, মনে পড়ে আপনার ব্রণের জন্য ডাক্তারবাবুর চেম্বারে বাবা মা নিয়ে গেছেন? নিয়ে যাননি। না। তখন এই আমাদের নিউক্লিয়ার ফ্যামিলির যুগ ছিল না, তখন একটা জয়েন্ট ফ্যামিলির যুগ ছিল। কার একটা ব্রণ হয়েছে বা কি হয়েছে সেটা নিয়ে কারো মাথা ঘামানো ছিল না। এখন একটি সন্তান, অথবা খুব বেশি হলে দুটি, তার একটি যদি ব্রণ বেরোয়, সেটা প্রায় হিরোসীমা নাগাসাকির এফেক্ট হয়, এবং তার জন্য ডাক্তারবাবুর চেম্বারে 4 ঘন্টা অপেক্ষা করে দেখাতে যেতে হয়। এবার আমি মজা ছেড়ে আসল কথায় বলি, ব্রণর জন্য চিকিৎসা দরকার তখনই যখন সেটা সোশ্যাল এম্বারাসমেন্ট হচ্ছে। সেই ছেলেটি বা মেয়েটি, সেটা তো তার গড়ে ওঠার বয়স, তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, তার তখন বন্ধুদের সঙ্গে মিশছে, কলেজে যাচ্ছে, এখন সোশ্যাল মিডিয়াতে থাকছে, ফেসবুকে থাকছে, ইনস্টাগ্রামে থাকছে, তখন তো তার বেড়ে ওঠার বয়স, আনন্দে থাকবে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু তখন যদি তার মুখ ভর্তি ওই স্ফটিকা তৈরি হয়, তাহলে তার মন খারাপ হতেই পারে। সেটা করতে গিয়ে কিন্তু সে একজন ত্বক চিকিৎসকের কাছে না গিয়ে যদি বাজার চলতি কোনো ক্রিম লাগায়, আবার বলছি, সেই ফিরে আসি সেই কথায়, স্বচিকিৎসা, তার ফল হয় ভয়ঙ্কর। তার কারণ যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় ব্রণর চিকিৎসা হিসেবে, তার মধ্যে বেশিরভাগই আবার থাকে সেই স্টেরয়েড। এই মুহূর্তে একজন বন্ধু এসছেন প্রশ্ন নিয়ে, দেখি। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো। 22488085 এই নাম্বারে কে রয়েছেন আমাদের সাথে? আমাদের সাথে আপনারা যদি যোগাযোগ করতে চান, আমাদের সাথে রয়েছেন ডক্টর বাবু, হ্যালো। তাহলে ফোন যেমন করতে পারেন, ঠিক তেমনই হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992 এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর তাছাড়া আমাদের ফেসবুক লাইভ দুটো পেজ থেকে তো হচ্ছেই, আকাশবাণী কলকাতার অফিসিয়াল পেজ এবং তার সাথে 100.1 FM গোল্ড, এই দুটো পেজ থেকেও কিন্তু সরাসরি লাইভে কমেন্ট সেকশনে এসে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর কৌশিক লাহিড়ী আজকের। প্রশ্ন কিন্তু অলরেডি আসতে শুরু করেছে, কারণ আমাদের অনেক প্রশ্ন ছিল। তার আগে যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে জোয়ার কর্মকার মালদা থেকে, তিনি লিখছেন, ভিটামিন ই ক্যাপসুল রেগুলার খেলে স্কিনে কোনো এফেক্ট পড়ে? ভিটামিন ই ক্যাপসুল যে কোম্পানি তৈরি করছেন তাদের লাভ হয়, কিন্তু মানুষটি যিনি খাচ্ছেন তার যে খুব লাভ হয়, সেটা ডাক্তাররা এখনো গবেষণা করে বার করতে পারেননি। আপনি খেতে পারেন, আপনার খুব যে ক্ষতি হবে তা কিছু না, কিন্তু আপনার যদি ভিটামিন ইর অভাব থাকে, ডেফিসিয়েন্সি থাকে, আপনি কি জানেন আপনার ভিটামিন ইর অভাব আছে? তাহলে খাবেন। তা যদি না হয়, তাহলে ইউটিউবে বা কোনো ইনফ্লুয়েন্সার বলেছে বলেই আপনি ভিটামিন ই খেতে শুরু করলেন আর আপনার সাথে সাথে ওই কোরিয়ান গ্লাস স্কিন হয়ে গেল, তা কিন্তু হবে না। বেশ। আচ্ছা, এই যে ভিটামিন ই এর কথা আপনি বললেন এবং এটা খাওয়ার কথা নিয়ে আসছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ই তাদের ক্রিমের সাথে মিশিয়ে অনেকে মাখার কথা বলে, এবং তাতে কি সত্যি কার্যকরী সেটা? আমাদের ত্বকের মধ্যে যদি একটা কোনো ওষুধ ঢুকতে হয়, তাহলে সেইটার সাইজ স্বাভাবিকভাবেই আমাদের ত্বকের যে পোর উপরে যে ছোট ছোট, তার থেকে ছোট হতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ভিটামিন ইর সাইজ, যেটা মলিকুলার সাইজ, তার থেকে বড়। তাই জন্য উপরে যতই যাই মাখা হয়, সেগুলো আর শরীরের ভেতরে ঢোকে না। তাই জন্য ভিটামিন ই মাখুন না মাখুন, সেগুলো দিয়ে খুব কিছু লাভ হয় না। খানিকটা ময়েশ্চারাইজিং এফেক্ট হয়, সেই ময়েশ্চারাইজিং এফেক্টটা নিয়ে আপনি যদি খুশি থাকতে পারেন ভালো।
এবার আমি ওই ব্রণর কথাটা একটা ভুলে গেলাম। এই মুহূর্তে সারা পৃথিবীতে 63 কোটি লোক ব্রণতে ভুগছেন। আচ্ছা, সেটা সংখ্যাটা একটা বিরাট সংখ্যা, মানে এবং ভারতবর্ষেও কিছু না হোক যে কোনো সময় জনসংখ্যার ওই 5 থেকে 6% ব্রণতে ভুগছে। তাই জন্য সেইটা অবশ্যই যদি খুব পুঁজ নিয়ে খুব বেশি ভয়ঙ্কর অবস্থায় আসে সেটা চিকিৎসা করা দরকার, কিন্তু বেশিরভাগ ব্রণই কিন্তু বয়সের সাথে সাথে আস্তে আস্তে সেটা কমতে থাকে। আচ্ছা, আচ্ছা, এই তো ব্রণর কথায় আমরা এই গেলাম। মুহূর্তে একটা প্রশ্ন আছে, দেখি শোনা যাচ্ছে কিনা। হ্যালো, কে হ্যালো? রয়েছেন আমাদের সাথে ফোনে? না, 22488085 এই নাম্বারে আপনারা আসছেন এবং তার সাথে 9903059992 এটা হোয়াটসঅ্যাপ এবং টেক্সট দুটোই আপনারা করতে পারেন আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে। ডাক্তারবাবু, আমাদের স্কিনে আরো একটা যেটা দেখা যায়, মানে খুব কমন বলা যায়, সেটা দাঁত হাজা এই ধরনের সমস্যা, এবং সেটার জন্যই একই কথা যে আমরা কিন্তু যা খুব বাজার চলতি পুরনো মলম রয়েছে সেইগুলোকে মেখে নিচ্ছি এবং সেটা থেকেই কিওর হওয়ার কথা ভাবছি। সেটা ছাড়াও আর এক ধরনের টোটকা গ্রামের দিকে বয়স্ক, ধরুন প্রবীণ মানুষ, তারা তৈরি করেন। বলেন যে বাড়ির এনার কাছে গেলে উনি একটা ওষুধ তৈরি করে দেবেন, যে ওষুধে এটা একেবারে ঠিক হয়ে যাবে। এটা ছাড়াও আমাদের যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন তাদের নানা রকমের জাদু মলম রয়েছে, টলম রয়েছে, পাওয়া যায়, একদম সেগুলো আমি তাই। আর নাম বলছি না। সেটা তো একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য, গ্রামীণ হস্তশিল্প। এছাড়াও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এরকম সব জাদু মলম তৈরি করেন, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর নিজেদের দেশে, যেগুলোকে তথাকথিত সভ্য দেশ আমরা বলি, সেখানে সেই ওষুধগুলো পাওয়া যায় না। সেই ওষুধগুলো পাওয়া যায় আমাদের এখানে। তার মধ্যে কি থাকে, তার মধ্যে ধরুন একটা অ্যান্টিফাঙ্গাল, দাঁত মানে তো একটা ফাঙ্গাল ইনফেকশন, একটা অ্যান্টিফাঙ্গাল থাকলো, একটু অ্যান্টিবায়োটিক থাকলো এবং একটি স্টেরয়েড থাকলো। এই যে অ্যান্টিফাঙ্গাল এবং স্টেরয়েড, এই পুরো জিনিসটা মিশে যেটা হলো সেটা একটা ককটেল। এই ককটেলটি আমরা শুনবো এটা, তার আগে একজন শ্রোতা বন্ধু প্রশ্ন নিয়ে এসেছেন, আমি আচ্ছা, মাঝপথে থামাবো। অবশ্যই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। বলুন। ডাক্তারের কাছে আমার দুটো প্রশ্ন, যে সেটি হলে কি সেটি সেরে যায়? আচ্ছা, হ্যাঁ, একটা আরেকটা আর একটা হচ্ছে যে ডাক্তারবাবু কি কথায় কাহিনী যে ওই যে লেখেন, যে ডাক্তার ওই সংস্কৃত লাহিড়ী, তো উনি কি ওই ডাক্তারবাবু? হ্যাঁ, উনি ওই ডাক্তারবাবুই, এবং আপনার নামটা না জানলে তো ডাক্তারবাবুর কথা বলবে কি করে আপনার সঙ্গে? কে কোথা থেকে বলছেন? আমার নাম সাজ্জাদ আলী, বাড়ি। ধন্যবাদ, সাজ্জাদ সঙ্গে সাহেব, থাকুন। ধন্যবাদ। আপনি পড়েন, ভালো লাগছে। তবে আমার বইটির নাম কথা ও কাহিনী নয়, অনেক বই আছে, যাই হোক। এবার একটা কথা বলি, সেটি কোন পর্যায়ে আছে ঠিক সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের উত্তরটা দিতে সুবিধা হয়। প্রাথমিক অবস্থায় এবং কিছু কিছু ধরনের সেতি যেগুলো রোমকূপ আছে এরম জায়গায় হয়েছে, ধরুন কারো মুখে হলো বা হাতে পায়ে হলো, তাহলে করা যায়। কিন্তু কারো হাতের তলায় বা ঠোঁটে বা যে জায়গায় রোম নেই, লোমকূপ নেই, সেখানে হলে সারাতে সত্যি খুব অসুবিধা হয়। বা সারা গা জুড়ে যদি সেতি বেরিয়ে যায়, সেই সেতিটা যে সারিয়ে দেওয়া যাবে সেরকম ব্যাপারটা নয়। আর কি কথা বলছিলাম আমরা? হ্যাঁ, দাদের কথা। হ্যাঁ। দাদের না, ব্যাপার, কিন্তু দাদের কথার আগে কিন্তু বিপদ, দাঁত এখনই শেষ করতে পারবেন না। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন। বলছিলাম আমার বয়স 40। আচ্ছা। 40। হুম। এখন আমি ভুবনেশ্বরে গিয়েছিলাম আর কি, আপনার কথাটা, ভয়েসটা ব্রেক করছে, আরেকবার বলুন। আচ্ছা, আমি ভুবনেশ্বর এমসে গিয়েছিলাম। আচ্ছা, ভুবনেশ্বর এমসে গেছিলেন, বলুন। এইবারে ওই পায়ের নিচটাতে, তার মুখে বলতে কি আমার এই পায়ের তলির চাপের উপরটাতে, ওইখানে একটা জায়গাতে অল্প করতে দিলে কোনো কিছু দেখা যায়নি। এটা কি স্যার মানে দাঁত বলবো না অন্য চর্ম রোগ? আপনি প্রথমে একটা কথা বলি যে আপনি যারাই কথা বলবেন তারা রেডিও সেটটাকে অফ করে রেখে কথা বলুন, তখন একটা ফিডব্যাক আসছে। এটা দেখুন, ডক্টর লাহিড়ী এতদিন আমাদের এখানে এসছেন, যে কথা আমাদের বলার বলার কথা কথা আমি- ডাক্তারবাবুই বলে দিচ্ছেন। এটা একটা অনুরোধ করছি, সবাই রেডিও সেটটা ভলিউম অফ করে দিন।
দিব্যি শুনতে পাবেন। আচ্ছা, এবার যেটা উনিও বলার- দাঁত রিলেটেডই প্রশ্ন হ্যাঁ, করছিলেন। সেটা না দেখে বলা সত্যি খুব মুশকিল। ভুবনেশ্বরে আপনি এইমসে যখন গেছিলেন নিশ্চয়ই কোনো চিকিৎসক বন্ধুর কাছে গেছিলেন, সেখানে স্কিন ডিপার্টমেন্টে যদি দেখিয়ে থাকেন তারা নিশ্চয়ই সঠিক আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়েও দিয়েছেন। তাই জন্য আপনার মুখের কথার বর্ণনা শুনে আমি এরকম মানে অদৃশ্য সরসন্ধান করে লক্ষ্যভেদ করতে পারবো না। আমি বুঝতেও পারছি না ব্যাপারটা কি হয়েছিল, না দেখে সত্যি বলার খুব মুশকিল এখানে। প্রশ্ন তো অনেকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, সরাসরি ফোন করছেন। একজন লিখছেন যে নমস্কার ডাক্তারবাবু, আমি সুহানা মণ্ডল, 38 বছরের, বর্ধমান থেকে শুনছি। দুটো প্রশ্ন। প্রথম, আমার গালে ও গলায় অসংখ্য ছোট ছোট আঁচিল বের হয়েছে, এটা থেকে পরিত্রাণের উপায়। দুই হচ্ছে, আমার পিঠে প্রচুর ব্রণ হয় এবং প্রচুর চুলকায়, এ থেকে পরিত্রাণের উপায়। আচ্ছা, সুহানা মণ্ডলকে একটা জিনিস জিজ্ঞাসা করি, সে তার বয়স কত আমি জানি না। 38। 38। তার ওভারিয়ান সিস্ট আছে কিনা, বাড়িতে কারো ডায়াবেটিস আছে কিনা, তখন ছোট ছোট আঁচিল বা তিল একটু যারা পৃথুল, একটু যারা ওভারওয়েট, যাদের আমাদের যা ওজন হওয়া উচিত তার থেকে কিছুটা বেশি, তাদেরই আমরা দেখি। এবং সেটা নামটা বিরাট, ডার্মাটোসিস পাপুলোসা নায়াগ্রা, কিন্তু আমরা বলি ডিপিএন। কিছুই না, সেটাকে খুব সহজে ঠিক করা যায়, একটু অ্যানাস্থেটিক জেল দিয়ে ইলেকট্রোসার্জারি করলেই ভ্যানিশ হয়ে যায় চিরতরে। কিন্তু আপনাকে দেখতে হবে যে বাড়িতে কারো ব্লাড সুগারের ব্যাপারটা আছে কিনা, আপনার নিজের সুগারটা ঠিকঠাক আছে কিনা। এটা একটা অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা লক্ষণ হয়, প্রাথমিক লক্ষণ। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারা পিঠ জুড়ে ব্রণ। এই পিঠ জুড়ে ব্রণ তখনই থাকে অনেক সময়, এটা মহিলাদের বিশেষ করে, যে আপনার ওভারিয়ান সিস্ট নেই তো। ওভারিয়ান সিস্ট থাকলে মুখ ছাড়াও, মুখের তলার দিকে ছাড়াও, একটা বয়সের 25 বছরের পরেও 30-35-এও কিন্তু ব্রণ হতে পারে, এবং সেটা মুখ না হয়ে পিঠে হতে পারে, হাতে হতে পারে। তাই জন্য একটু দেখে নেওয়া ভালো, কিন্তু এটা খুব সুন্দর চিকিৎসা করা যায়। চিকিৎসা করলে আপনি ভালোই থাকবেন। এই মুহূর্তে ফোনে বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি তমলুক থেকে বলছি, অমল ভৌমিক। বলুন। আমি বলছি যে আমার বয়স 73 পেরিয়ে গেছে, মাথার 300 সাদা হয়ে গেছে। সমস্যা কিছু নেই, একটা সমস্যা যে আমি সাবান টাবান খুব কম মাখি, আর যদিও পায়ে হাতে মাখি প্রতিদিনই, দুবেলাই। সেটা হচ্ছে পুরোনো ব্র্যান্ডের, অনেক দিনের পুরোনো সাবান, নাম আমি বলছি না, 50 বছর ধরে 60 বছর ধরে চলছে, সেটা ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে শীতকালে আমার দুটো পায়ের বুড়ো আঙুলে, শুধু বুড়ো আঙুলে একটু একটু ঘাম বেরোয়। এটি হচ্ছে একটা অসুবিধা নেই, গন্ডগোল নেই, কিছু নেই, তো ঘামটা বেরোয়, এটি আমি মাঝে মাঝে অনুভব করছি, দেখতে পাচ্ছি, হাতেও লাগছে। এটি হচ্ছে আমার প্রশ্ন, যে এটা কি কেন হয় বা কি করলে হবে, সহজ করে বলবেন। নমস্কার, আপনাদের। সঙ্গে থাকুন আপনি, কারণ আমরা উনি আপনাকে বলেই দিয়েছেন স্বাস্থ্যের যত্ন নেয় যে সাবান, সেই সাবান উনি দীর্ঘদিন ধরে মাখছেন। এবং আঙুলের ফাঁকে যদি ঘাম হয় কি করবেন? না, একটা জিনিস আপনাকে আমি প্রশংসাই করব, সেটা হচ্ছে আপনি খুব একটা সাবান মাখেন না। এই সাবান মাখার ব্যাপারটা খুব জরুরি নয়, তার কারণ আমাদের শরীরের ত্বকের একটা ক্ষমতাই আছে চামড়াটাকে নিজে নিজেই পরিষ্কার রাখার। এবং যদি জল দিয়েও গা ধোন তাহলে কিন্তু পরিষ্কার থাকা যায়। যদি না আপনি গ্রিজ নিয়ে কাজ করেন, যদি না আপনি মাঠে ময়দানে কাজ করেন, কৃষিকর্ম করেন, বা মোটর মেকানিকের কাজ করেন, আপনি একটা কয়লা খনিতে কাজ করেন, না হলে রোজ সাবান মেখে স্নান করা সত্যি দরকার নেই। আপনার 73 বছর বয়স, সেটা সমস্ত প্রবীণ মানুষদের বলছি, রোজ সাবান মেখে চান করে শরীরটাকে, ত্বকটাকে আরও শুষ্ক করার দরকার নেই। আর আপনি যে জীবাণুনাশক সাবান বা বহুদিন ধরে যে সাবানের কথা বলছেন, ওইগুলো থেকে একটু দূরে থাকতে বলি আমরা একটা কারণে। সেটা হচ্ছে তাদের পিএইচ, আমাদের যে অ্যাসিড বেস ব্যালেন্স, সেইটা ঠিক থাকে না। আর 2 নম্বর হচ্ছে যে তারা না ওই আমাদের যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তাই জন্যে খুব সহজেই শত্রু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো আক্রমণ করে। তাই জন্য অতিরিক্ত সাবান মাখা, অতিরিক্ত হাত ধোয়া, এগুলো থেকে একটু দূরে থাকুন। আর এক বন্ধু রয়েছেন আমাদের সাথে ফোনে, দেখি কি আছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমার ছেলের বয়স এই 34 বছর। ওর ওই গরমকালে বেশি হয়, এটা ঠিক বুকের মাঝখানে, মানে গলার ঠিক নিচে, মানে ঠিক বুকের মাঝখানটায় ওর 5-6টা করে ফোড়ার মতন বেরোয়। সেগুলো শক্ত শক্ত লাল লাল, আর অসম্ভব চুলকোয়, মানে চুলকোতে রক্ত বেরিয়ে যায়। এটা গরমে বেশি হয়। যদিও সাবান দিয়ে নিয়মিত চান করে বা শুকনো করে মোছে, পাউডার ব্যবহার করে না, গায়ে কোনো তেলও মাখে না, কিন্তু মানে অসম্ভব চুলকোতে, মানে ওগুলো ঢিবির মতন শক্ত শক্ত,
ভেতরে একটু সাদা সাদা পুঁজো হয়, কিন্তু সেগুলো বেরোয় না, আর শক্ত হয়ে থাকে, লাল হয়ে থাকে, আর 5-6টা করে, ওই একই 5-6টার বেশি হয় না, কিন্তু অসম্ভব চুলকোয়, গরমে বেশি হয়। তো ডাক্তারবাবু যদি কিছু উপায় বলতে পারেন। আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, তার কারণ এই বর্ণনা দিয়ে আমি ভাববার চেষ্টা করছিলাম কি হতে পারে। চোখে না দেখে তো বলা সত্যি খুব মুশকিল, তাও আপনাকে বলি খুব সম্ভবত আমরা যেটাকে পিট্রোস্পোরাম ফলিকুলাইটিস বলি, একটা ছত্রাক সংক্রমণ, সেটা ওই আমাদের সেবোরিক ডার্মাটাইটিস, এক ধরনের খুশকি যেটা মাথায় হয়, সেটা নাকের পাশে হতে পারে। যে জায়গাগুলোতে রোম আছে, বিশেষ করে চেস্ট, আপনার ছেলের বোধহয় টিনেজার, না, উনি বলেছেন ওনার ছেলের বয়স 34 বছর। 34 বছর, তারা তো বড় একজন, মানে বড়ই হয়ে গেছে। তা সেই জায়গাগুলোতে হতে পারে, এবং ওই রোমকূপের গোড়ায় এই ইনফ্লামেশনটা হয়, সেটা বেসিক্যালি একটা ছত্রাক সংক্রমণ, তার উপর ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে এই ছোট ছোট কতগুলো গুটিকার মতো হয়, ব্যথা হতে পারে। আবার ভেতর থেকে যখন জিনিসটা বেরোচ্ছে না, তখন আরেকটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে সেবেসিয়াস সিস্ট। সেটা একটি কোনো চর্মরোগ বিশেষজ্ঞকে আপনি দেখিয়ে নিন, এটা কিন্তু খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায়। এটা এরকম প্রত্যেক বছর হচ্ছে, আসছে, যাচ্ছে, একটা বার্ষিক পিকনিকের মতো এরকম হওয়া উচিত না। আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন এসেছে মৃন্ময় গুচ্ছাই, তিনি বলছেন স্কিন কেয়ারের জন্য কি আমরা রেগুলার কাঁচা হলুদ বাটা মুখে মাখতে পারি বা রেগুলার খেতে পারি? জানতে চেয়েছেন তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। দেখুন, মানুষ যখন ওই গুহায় থাকতো, তখন আমরা যে জিনিসগুলো মানে পালন করতাম, থানকুনি পাতা, কাঁচা হলুদ, শসা, গোবর, অনেক কিছুই, সেই জিনিসগুলো না বেসিক্যালি আজকের দুনিয়ায় 2025 সালে খুব দরকার নেই। তার কারণ কাঁচা হলুদ জিনিসটার খাবারের একটা রং, সেইটার একটা খুব মাইল্ড অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে। এটা ছাড়া ওই কাঁচা হলুদ খেয়ে কেউ ফর্সা হয়ে গেছে, এটা একেবারে একটা ভুল ধারণা বৈজ্ঞানিকগতভাবে। আমি এটার মধ্যে কোনো রসিকতা করার চেষ্টা করছি না, কিন্তু পরিষ্কার জানাচ্ছি, এই কাঁচা হলুদ বা নিম পাতা অথবা আরও অনেক কিছু আপনারা আমার থেকে আরও বেশি বলতে পারবেন, সেইগুলোর সত্যি কোনো যৌক্তিকতা নেই। আর শশা মাখা, এগুলো খাবার জিনিস, আমাদের দেশে অনেক লোক খেতে পায় না, তাদের দিলে অনেক, বা টক দই, মাথায় অনেকে অনেক কিছু মাখেন, মানে কি না মাখেন, ডিম, দই, ওইগুলো খাবার জিনিস। ওই জিনিসগুলো মেখে আমাদের ত্বকের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হতে পারে। আর কাঁচা হলুদ মুখে মেখে গায়ে র্যাশ বেরোনো ঠিক বিয়ের পরে, গায়ে হলুদের পরে আমি দেখেছি। আমাদের প্রশ্ন কিন্তু আছে এই মুহূর্তে। আমার মনে হচ্ছে আজকের অনুষ্ঠানে আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, কারণ যে পরিমাণে ফোন এবং প্রশ্ন আসছে। সরাসরি যাই বন্ধুদের কাছে। হ্যালো, হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্ন আমার হচ্ছে বানাকে, আপনি আগে আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কমিয়ে নিন। আঁচিল আছে, সেই আঁচিলটা কিভাবে তোলা যায়, সেই জন্যই আমি। আঁচিল খুব সহজে তোলা যায়। আপনি কোনো সরকারি হাসপাতালে চর্মরোগ বিভাগে যোগাযোগ করুন। সমস্ত সরকারি হাসপাতালের মেডিকেল কলেজে এটা তোলার জন্য ইলেকট্রোসার্জারি যন্ত্র আছে। একেবারে ব্যথা ছাড়া, রক্তপাত ছাড়া সেই আঁচিল তুলে দেওয়ার ব্যবস্থা এখন আছে। বেশ, আমাদের ফেসবুক লাইভেও অনেক প্রশ্ন আসছে। একজন প্রশ্ন করছেন সুভাষ চন্দ্র ভট্টাচার্য, তিনি বলছেন উত্তরপাড়া থেকে, তিনি বলছেন যে তার পেট বুক জুড়ে লাল আঁচিল ক্রমশ হাতে বুকে বাড়ছে, আর তার বয়স 66 বছর। তিনি বলছেন এটা ক্যান্সার নয় তো? লাল আঁচিল, ওর ডাক্তারি নামটা হচ্ছে চেরি অ্যাঞ্জিওমা। তা চেরি ফল যেমন খুব সুন্দর জিনিস, এই লাল আঁচিল অনেকে পছন্দ করেন না, কিন্তু একসময় লাল আঁচিলের সংখ্যায় বেশি থাকলে বলা হতো সে খুব লাকি, সে খুব পয়া। সেটাও ভুল কথা। কিন্তু লাল আঁচিল সত্যি খুব চিকিৎসার দরকার নেই। প্রথম কথা, এটার সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। আর আপনি যদি এগুলো উঠিয়ে ফেলতে চান, তাহলে যে কোনো হাসপাতালে গিয়ে ওই স্কিন ডিপার্টমেন্টে গেলে ডাক্তারবাবুরা খুব সহজে এটা তুলে দিতে পারেন। এগুলো অ্যাবসলিউটলি পেইনলেস এরভাবে তুলে দেওয়া যায়। তবে আবার নতুন করে হতে পারে, এটা একটা স্বাভাবিক এজিং প্রসেস বা বয়সজনিত প্রক্রিয়া, এর থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া বলছেন, কিন্তু অনেকে আবার আপনার কাছে স্বাভাবিক বিভিন্ন উপায় জানতে চাইছেন। অনমিত্র সেন ওলি লিখছেন, ঘরোয়া উপায়ে কি ট্যান ক্লিয়ার করা যায়, বা ঘরোয়া টিপস কতটা কার্যকরী? ঘরোয়া উপায়ে ট্যান রিমুভ করার জন্য আপনাকে ঘরে বসে থাকতে হবে। হ্যাঁ, মানে ওই অসহ্যম পশ্চাজ বলে একটা ব্যাপার ছিল, যেটা সূর্যের আলো আপনার গায়ে যেন না লাগে,
সেটা তো সম্ভব না, তাহলে আবার ভিটামিন ডি কমে যাবে। আর আজকালকার দিনে সূর্যের আলো বন্ধ করা অবশ্য, হ্যাঁ এখন তো ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা চালু হয়ে গেছে সারা পৃথিবীতে, সেটা যদি করতে পারেন আপনার ট্যান হবে না। এবার একটা জিনিস বলি, সারাদিন যারা কম্পিউটারের সামনে বসে থাকেন তাদের ওই কম্পিউটার থেকেও কিন্তু গায়ের রং কালো হতে পারে বা মেচেতা হতে পারে, বা এটা একটা নতুন তথ্য, মানে ওই ব্লু রে একটা বেরোয়, এবং কম্পিউটারের সামনে যারা 18 ঘন্টা কাজ করছেন, বিশেষ করে ল্যাপটপ, মানে একটা ডেস্কটপ অনেকখানি দূরে থাকে, ল্যাপটপ আমরা এরমভাবে নিয়ে বসি, এমনকি যে মোবাইল এত বড় বড় এই মানে এত বড় বড় গাবদা গাবদা যে মোবাইলগুলো, তার যে স্ক্রিন, তার থেকে যে রেটা বেরোয় তার থেকেও কিন্তু আপনার মানে গায়ে পিগমেন্টেড স্পট হতে পারে। তার জন্য আপনাকে কিন্তু একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। না, ঘরোয়া কোনো সানস্ক্রিন আছে বলে আমি জানি না, সানস্ক্রিন আপনাকে দোকান থেকে কিনে ব্যবহার করতে হবে। আর ট্যান রিমুভালের জন্য যেগুলো আমরা করি সেটা কিছু কিছু লাগানোর পদ্ধতি, খাওয়ার পদ্ধতি, এখন গ্লাইকোলিক অ্যাসিড প্যাড পিল এসে গেছে, নানা রকমের পিলিং পদ্ধতি এসে গেছে, অত্যন্ত আধুনিক সেগুলো পদ্ধতি। খুব যে ঘরোয়া তা না, আপনাকে তার জন্য একটু চিকিৎসকের ঘরে যেতে হবে। আচ্ছা, আমরা না মাঝে মাঝে ব্যাক টু ব্যাক গান বাজাই আমাদের যখন দেখা যায় যে ইয়ে, কিন্তু এখন আমার যা উপায় ব্যাক টু ব্যাক কোশ্চেন না নিয়ে আমরা পাচ্ছি না। তাহলে আমরা আগে প্রথমে ফোনের কোশ্চেনে যাই। অবশ্যই। হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমার বয়স হচ্ছে 56 বছর। হুম। আমার এই গত 10-12 বছর ধরে আমার মেলাজমা বলে একটা স্কিনের অসুখ হয়েছে, বিশেষ করে মুখে, কপালে, গালে ভীষণ অপ্রস্তুত লাগে বেরোতে। তো ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম, স্কিনের ডক্টরকে, উনি আমাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে বলেছেন SPF 40। তো আমি সানস্ক্রিন তো লাগিয়েই বেরোই, সকালবেলায় যখন মর্নিং ওয়াক করতে বেরোই আমি 6:30 নাগাদ লাগাই, আর তারপরে আর আমি বেরোই না রোদে, কিন্তু এতে আমার কিছুই উপকার হচ্ছে না। এবার উনি আমাকে মাঝে ট্রানেসমা বলে একটা ট্যাবলেট খেতে দিয়েছিলেন এই মাস দুয়েক, সেইটা খেয়ে কিন্তু আমার খুব মিরাকেল একটা এফেক্ট হয়েছিল, অনেক কমে গেছিল। কিন্তু পরে আমি নেটে দেখেছি যে এই ওষুধটা সাইড এফেক্ট আছে, বিশেষ করে আমাদের ওই ব্লাড ভেসেলস এর ওপর এগুলোর এই ওষুধের একটা খারাপ প্রভাব পড়ে। তো সেই জন্য ডাক্তারবাবু কি আমাকে একটু উপদেশ দিতে পারবেন যে এই ওষুধটা আমি আবার খেয়ে এই অসুখটাকে কন্ট্রোল করতে পারবো কিনা? প্রথমেই আপনাকে অজস্র ধন্যবাদ দিই এরকম একটা সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর কিন্তু উত্তর বহু মানুষ উপকৃত হবেন এটা শুনলে। মেচেতা একটা সমস্যা, সেটা যে শুধু মেয়েদের হয় তা না, ছেলেদেরও হতে পারে। আজকেই আমি চেম্বারে এক ভদ্রমহিলা এসেছিলেন, তার আপনার যেরকম কপালে এবং গালের দুদিকে, তার আবার গোঁফের এখানটায় মেচেতা, এবং তিনি সোশ্যালি অত্যন্ত একটা এম্বারাসিং পজিশনে পড়ছেন। তারা মানে যে কোনো ছবি টবি তুলতে গেলে, যে কোনো জায়গায় যেতে গেলে সবাই একই প্রশ্ন করছে। সেটা এতদিন যে চিকিৎসা হতো, মানে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই সানস্ক্রিন দিয়ে এবং কিছু লাগানোর ওষুধ দিয়ে, ডিপিগমেন্টিং ওষুধ দিয়ে চিকিৎসা করা হতো। গত 10-12 বছর ধরে, বিশেষ করে 2011 সালের পর থেকে জাপানে এই ট্রানেক্সিমিক অ্যাসিডটি কি, আপনি যেটা একটি ব্র্যান্ড নেমের কথা বললেন, সেই ব্র্যান্ড নেমটা আমি বলতে পারবো না, কিন্তু ট্রানেক্সিমিক অ্যাসিড যেটা, সেটা দীর্ঘদিন ধরে গাইনোকোলজিতে সত্যিই ব্যবহার করা হতো মহিলাদের অতিরিক্ত যে ব্লিডিং সেটাকে ঠিক করার জন্য। এবার সেই ট্রানেক্সিমিক অ্যাসিডই মেচেতাতে ব্যবহার হয় অত্যন্ত কম ডোজে, এবং সেটা দীর্ঘদিন ধরে সারা পৃথিবীর বহু ইউনিভার্সিটিতে বহু গবেষণার পরে এখন মেচেতায় সব থেকে বেশি ব্যবহার হচ্ছে। আপনার যে ডাক্তারবাবু দিয়েছিলেন ট্রানেক্সিমিক অ্যাসিড, তিনি একদম ঠিক কাজ করেছিলেন, এবং এই ট্রানেক্সিমিক অ্যাসিড হচ্ছে সারা পৃথিবীতে এখন মেচেতার চিকিৎসার গোল্ড স্ট্যান্ডার্ড। আপনি এটাতে নেটে পড়তে যাবেন না, আমরা কেউ নেটে পড়ে ডাক্তারি করতে আসিনি, আমরা ইউনিভার্সিটিতে পড়ে ডাক্তারি করতে এসেছি। তাই জন্য নেটে পড়ে আপনি যেটা জানলেন সেটাই যে সঠিক কথা সেটা নাও হতে পারে। আপনি নেটে গিয়ে দেখলেন আমি ঘানার প্রধানমন্ত্রী, অথবা আমি এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছি, আমি যেটা আপলোড করবো আপনি তো সেটা আরেক জায়গা থেকে ডাউনলোড করবেন, সেটা তো ঠিক নাও হতে পারে। তাই জন্য একজন চিকিৎসক আপনাকে যেটা বলছেন, আপনার চিকিৎসক যেটা বলেছিলেন, আপনি তো তাতে উপকৃত হয়েছিলেন, আপনি সেটা কয়েক মাস ধরে ব্যবহার করে দেখুন, তারপরে কিছু ওই সানস্ক্রিন এবং লাগানোর ওষুধে দিব্যি ভালো থাকা যায়। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আছে। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি। বলুন।
বলছি আমার বয়স 62। আমি যদি সারা দেহটা যদি মানে জামা কাপড় খুলে দাঁড়াই, আমার মুখের কালারের সঙ্গে আর দেহের কালারের সঙ্গে মিলছে না। মুখটা একদম বৃষ্টির মতন একদম কালশিটে কালার হয়ে গেছে। এটার কারণ বা প্রতিকার যদি একটু বলেন, একটু খুব হ্যাঁ, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগেই কথা দিয়েছিলাম ব্যাক টু ব্যাক অনেক নিতে হবে প্রশ্ন, কারণ আমরা পিছিয়ে পড়ছি, কারণ যে সময় আছে তার মধ্যে টাইম আউট হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ওনার মূল প্রশ্ন ছিল ওনার মুখটা কালো হয়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, পুষ্পেন্দু বর্মন, তিনি লিখছেন চোখের নিচে কালো দাগ এবং মুখে কালো দাগ কিভাবে দূর হবে? করবে? মুখবেরিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। এখনো শেষ হয়নি, এর সঙ্গে আরো একটা প্রশ্ন। শ্রীলা সরকার, নিতু, শীতে মুখে কালো দাগ হয়ে যায়, তাহলে মুখের দাগ কিভাবে দূর হবে? আর একটা প্রশ্ন এই কালো দাগের সঙ্গে আমি করে রাখছি, কারণ সেই কমেন্টসটা অলরেডি এখান থেকে হাইড হয়ে গেছে। একজন বলেছিলেন যে আমার ওয়াইফ রান্না করেন, রান্না করতে গিয়ে প্রতিদিনই রান্না করেন, যে তাপ থাকে তার থেকে কি মুখে পিম্পল হয়? খুব চমৎকার প্রশ্ন, প্রত্যেকটা আলাদা আলাদা এবং খুব সুন্দর প্রশ্ন। প্রথমে বলি, যিনি বললেন তার মুখটা সারা শরীরে থেকে কালো, এটা পৃথিবীর এই মুহূর্তে 745 কোটি জনসংখ্যার প্রত্যেকের ক্ষেত্রে সত্যি। আপনি একা নন পৃথিবীতে, তার কারণ আমাদের রোদ্দুরে বেরোতে হয় এবং ওই মুখে যেহেতু আমাদের বেশি সূর্যালোক পড়ে, আলট্রাভায়োলেট পড়ে, তাই জন্য স্বাভাবিকভাবেই ওটা ট্যান্ট বেশি হয়। আপনি যদি সারা গায়ে যেরকম জামা কাপড় পরে থাকেন, মুখের মধ্যেও যদি এরকম একটা কিছু কাপড় পরে থাকতেন, তাহলে আপনার মুখটাও কিন্তু গায়ের মতোই ফর্সা হয়ে যেত। 2 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যে মুখে চোখের তলায় নিচে কালো দাগ, মুখে কালো দাগ কিভাবে দূর করবে? বেশিরভাগ সময় চোখের তলায় বা পেরি অরবাইটাল মেলানোসিস, বা আমরা আমাদের পেশেন্টরা যেটাকে বলেন ডার্ক সার্কেল, এখন 10 বছরের ছেলেরাও এসে বলে আমার ডার্ক সার্কেল হয়েছে। সেই ডার্ক সার্কেলের ব্যাপারটা অনেক সময় পরিবারগতভাবে, একটা ফ্যামিলিগতভাবে আমরা দেখতে পাই। আর বেশিরভাগ সময় সেটা কিন্তু কোনো পিগমেন্টেশনই না, খুব ছোট ছোট মাইনর রিঙ্কল দিয়ে তৈরি হয়ে যায় ডার্ক সার্কেলটা। একটু চোখটা টেনে ধরলেই দেখবেন সেখানে কোনো আর কালো ভাবটাই নেই। তাই জন্য ওটা আদৌ ডার্কনেস নাকি আদৌ ছোট ছোট রিঙ্কলস, দুটো চিকিৎসা একদম আলাদা। একজন চিকিৎসক সেটা দেখে বলতে পারবেন। আর 3 নম্বর যেটা, সেই প্রশ্নটা হচ্ছে শীতকালে কালো হয়ে যাওয়া। এটা কিন্তু আমাদের দেশে হয় সেবোরিক মেলানোসিস বলে একটা ব্যাপার, সেটা ওই আবার এক ধরনের খুশকি যেটা চামড়ায় হয়, মাথা ছাড়াও কিন্তু খুশকি অন্যান্য হেয়ার বিয়ারিং এরিয়া হতে পারে, সেটা সেবোরিক ডার্মাটাইটিস। সেটা আমাদের দেশে কিন্তু একটু কালো হয়ে সেটা মেলায়, সেবোরিক মেলানোসিস বলে। শীতকাল থেকে গরমকাল আসার পর ড্রামাটিক্যালি সেটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। আবার পুজোর পর থেকে সেই জিনিসটা আবার কালো হতে শুরু করে, আবার ঠিক এই মার্চ এপ্রিল থেকে আবার সেটা ঠিক হতে শুরু করে। এই জিনিসটা কিন্তু থাকে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে রান্না করতে গিয়ে তাপের জন্য যতটা না, সেটা হচ্ছে গ্যাস এবং আগুন থেকে, সেখান থেকেও কিন্তু যারা মুখের বিভিন্ন রকম পিগমেন্টারি ডিসঅর্ডারে ভুগছেন, কারো মেলাজমা আছে, কারো অন্যান্য কিছু সমস্যা আছে, তাদের কিন্তু অবশ্যই মুখের রং কালো হতে পারে। আমার একটা কমপ্লিমেন্ট, 3টে প্রশ্ন, তার এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, মানে 3 মাধ্যম থেকে, 3 মাধ্যমে 3 জন রয়েছেন। আমরা ব্যাক টু ব্যাক সরাসরি কমপ্লিমেন্টটা লাস্টে দেবো, প্রথমে না দিয়ে। হ্যালো, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, মহাশয় কি সুন্দর গোল বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারকে, নমস্কার। অনেক প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। বলছি স্যার, আমার হাড় থেকে চাপড়া মতো পেটে আর ঘাড়ের ধারে এক সাইডে, লেফট সাইডে প্রায় হয়। আমি আপনার ওই হাওয়ান সাওয়ান বা আপনার যে নামি সাবান মাটি, তবু তা সত্ত্বেও ওই হারপিক্স বলে একটা মলম লাগিয়েছিলাম। প্রায় আমরা 6 মাস ছাড়া ওই জিনিসটা হচ্ছে স্কিনে, পেটের সাইডে হয় বা ঘাড়ের লেফট সাইডে। স্যার সঙ্গে থাকুন, হারপিস নিয়ে প্রশ্ন ওনার। আমরা তার আগে যে কথাই দিয়েছিলাম যে আরো 2টো প্রশ্ন 2টো মাধ্যমে আমাদের কাছে আছে। সৌমেন দাস লিখছেন, ডাক্তারবাবুকে নমস্কার, আমার বড় ছেলে 40 বছর বয়স, বাঁ চোখে নিচের পাতা আঁচিল হওয়ার জন্য খুব কষ্ট ভোগ করছে, কি করা যায়? ডাক্তারবাবু বলে দিলে ভালো হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাধাকান্ত লিখছেন, নমস্কার ডাক্তারবাবু, আমি বাংলাদেশ থেকে শুনছি, রাধাকান্ত মণ্ডল। আমার প্রশ্ন হলো যে আমার ছেলের বয়স 13 বছর, তার জন্মের পর থেকেই নাভির পাশে এবং কোমরের বাঁ পাশে হালকা সাদাটে একটা দাগ,
এটা তার বয়স বাড়ার সাথে সাথে সেটাও বড় হচ্ছে। ওকে একজন স্কিনের ডাক্তারবাবুকে দেখিয়েছি, তিনি বলেছেন যে বয়স বেশি হলে ওটা ভালো হয়ে যাবে। আমি জানতে চাই যে আসলেই কি ওটা এমনিতেই ভালো হয়ে যাবে? সাতক্ষীরা, শ্যামনগর, কাঁঠালবেড়িয়া থেকে। এটা হলো বাংলাদেশে। আপনি নিশ্চয়ই ভালো আছেন আমরা আশা করছি। এর পরেরটাই হচ্ছে কমপ্লিমেন্টের কথা। অনেক বছর ধরে মানে আপনার অনুষ্ঠান শোনে এবং আপনার অনুরাগী ভক্ত। শুধু উনি জানতে চাইছেন আপনি কোথায় কোথায় বসেন, কিন্তু আমরা তো এখান থেকে জানাতে পারছি না। আপনি ভক্ত হলে ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, সামাজিক মাধ্যমে একটু খুঁজবেন, পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কথা বলবেন। বলেছে আপনার কোথায় বসেন বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারলে ওনার সব সমস্যার সমাধান। আচ্ছা, এবার আমি প্রথম কথায় আসি। হারপিক নয়, অসুখটার নাম হচ্ছে হারপিস। হারপিস কিন্তু জীবনে একবারই হয়, আর হারপিস সিমপ্লেক্স বহুবার হতে পারে। সেটা আমাদের হারপিস জোস্টার, যেটা জ্বর ফোসকা যেটা, সেটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স। হারপিস জোস্টার জীবনে একবারই হয়। এখন হারপিস জোস্টার টিকেও এসে গেছে। সেই টিকে দিয়ে যারা 50-এর ওপরে তাদের কিন্তু আমরা আটকে দিতে পারছি। তাই জন্য আপনার ওটা হারপিস হচ্ছে কিনা প্রত্যেকবার আপনি মাঝে মাঝে ওই হারপিস ক্রিম যেটা বলছেন ওটা সত্যি কোনো রোল নেই বৈজ্ঞানিকভাবে। আমরা কখনো কোনো ত্বক বিশেষজ্ঞ ওই হারপিসের জন্য কোনো ক্রিম ব্যবহার করতে বলি না। আপনি কোনো ত্বকের ডাক্তারকে দেখান, ওটা একটা ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। প্রত্যেক বছর যখন হচ্ছে সম্ভবত একটা ছত্রাক সংক্রমণ। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আঁচিল চোখের তলায় একটা হয়েছে, বাঁ চোখের তলায়, যে আমি যদি খুব ভুল না করি আঁচিল, সেটা কিন্তু কি ধরনের আঁচিল সেইটা দেখে একজন ত্বক বিশেষজ্ঞের কাছে গিয়ে ঠিক করে নিতে পারেন। খুব যদি চোখের কাছে হয় একজন চক্ষু বিশারদের পরামর্শও নিতে হতে পারে। আর বাংলাদেশের সাতক্ষীরা থেকে যিনি বললেন তাকে ধন্যবাদ জানাই, আপনি অন্য দেশ থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। আর এই যে ব্যাপারটা আপনাকে আপনার পুত্রের যেটা আছে একটা হালকা সাদা দাগ নাভি থেকে পেটের একপাশে, সম্ভবত সেটা নিভাস অ্যানিমিকাস বা নিভাস ডি পিগমেন্টোসাস, না দেখে বলতে পারছি না। সেটা এক ধরনের একটা জড়ুল, সাদা জড়ুল। সেটা বড় হয়ে গেলে যে ঠিক হয়ে যাবে তা বোধহয় নয়। তবে আবার বলছি, আপনি আপনার যিনি ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, বাংলাদেশের প্রায় সমস্ত ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আমার পরিচয় আছে, তার কথা মেনে চলুন, তিনি যা বলেন সেটাই করুন। আচ্ছা, আমাদের যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ এসেছে, সেটা হচ্ছে যে সাধন বিশ্বাস, অম্বরপুর, উত্তর 24 পরগনা থেকে। তিনি বলছেন অনেক সাবান কোম্পানি দাবি করেন যে তাদের সাবান হার্বাল সাবান, নিম ইত্যাদি জড়িবুটি দ্বারা নির্মিত। এই উপাদান ব্যবহার করে তারা সাবানটা তৈরি করেছেন। বিজ্ঞান ভিত্তিক গ্রহণযোগ্যতা কি এর আছে, এবং সত্যি কি এই নিম এই সমস্ত দিয়ে সাবান হয়? প্রশ্ন করেছেন সাধন বিশ্বাস। একটা উত্তর দিই, সেটা ওই হলুদ দিয়ে যে ব্যাপারটা, নিমেরও একই ব্যাপার, যুগান্ত ধরে চলে আসা একটা ব্যাপার। কেউ কেটে গেলে গাঁদা পাতাও একটু বেটে লাগান। এগুলোর খুব মাইল্ড একটা অ্যান্টিসেপটিক প্রপার্টি যে নেই তা না। বিশেষ করে নিম অনেকে সেটা সেদ্ধ করেও লাগান। দেখুন, যে জায়গাগুলো এটা গরিব দেশ, যে জায়গায় কোনো চিকিৎসক নেই, এখানে তো রসিকতা করে লাভ নেই, সেখানে তাদের কাছে ওইগুলোই সম্বল। সেখানে একটু নিম পাতা দিয়ে যদি কারো সেই অসুখটা সারে, দোষের কিছু নেই। কিন্তু সেটা করতে গিয়ে যদি ইনফেক্টেড হয়, সেটা সংক্রমিত হয়, তাহলে চিকিৎসক হিসেবে আমার অবশ্যই মন খারাপ করার কারণ ঘটবে। আর এখানে একটা জিনিস বলি, বিভিন্ন সাবান প্রস্তুতকারক সংস্থা যেটা করে সেটা হচ্ছে আপনাদের ঠকায় বিশুদ্ধ। তার কারণ তার যে পিএইচ ভ্যালু সেটাও ঠিক নেই। আর 2 নম্বর হচ্ছে জীবাণু নাশক বলে যে জিনিসটা হয় সেটা একটু ভয়ঙ্কর জিনিস। আমি একটু বিস্তারে বলছি। ধরুন আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটা আমি বহু জায়গায় সমাজ মাধ্যমে বলি, আমাদের দেশে তো একটা বর্ডার সিকিউরিটি ফোর্স লাগে, সেটা হচ্ছে বন্ধু আমাদের কিছু সেনাবাহিনী। তারা হাতে নানা রকমের অস্ত্র নিয়ে বসে থাকে যাতে কেউ বাইরে থেকে আক্রমণ করতে না পারে। এবার আপনার হঠাৎ ইচ্ছে হলো বর্ডার সিকিউরিটি ফোর্সকে ছুটি দিয়ে দিলেন, সাবান দিয়ে এমন ধুলেন, অনেকের দেখবেন হাতে অতিরিক্ত জল দিয়ে ধোয়া অভ্যেস আছে, অতিরিক্ত ওই জীবাণুনাশক সাবান ধোয়া অভ্যেস আছে। কোভিডের সময় আমাদের আরও হয়েছিল, সেই নানা রকমের আমরা জিনিস রোজ দিয়ে স্প্রে করে ধুয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার করতাম। তাতে হচ্ছে কি, আমাদের যে বন্ধু ব্যাকটেরিয়াগুলো যেগুলো ট্রেঞ্চে বসে রাইফেল উঁচিয়েছিল যাতে কেউ আক্রমণ করতে না পারে, সেই বন্ধু ব্যাকটেরিয়াগুলোও ধুয়ে গেল। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ধুয়ে যায় তাহলে কি হবে? যে প্রতিবেশীরা অত্যন্ত নিরীহ প্রতিবেশী, কোনোদিন আক্রমণ করতো না, তারাও ঢুকে পড়বে সেই ট্রেঞ্চে। বুঝতে পারলেন আমার কথাটা? এবং তাতে যেগুলো হয় সেই ইনফেকশনগুলো কিন্তু ওই নানা রকমের দাঁত, হাজা, নানা রকমের ইনফেকশন যেগুলো হওয়ার কথা না। তার কারণ আপনার উপরের যে বর্ডারটা সেটা একেবারে সিকিউরিটিটা চলে গেছে। আর আমাদের বেরিয়ার ফাংশন বলে একটা জিনিস আছে। স্কিন একটা বেরিয়ার, তো বাইরের জগতের সঙ্গে আমাদের অন্তর্জগতের একটা
মাঝখানের বেরিয়ার, সেই বেরিয়ার ফাংশনটাই যদি লস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিপদ। তাই জন্য অতিরিক্ত সাবান, অতিরিক্ত নিম, বেগুন এই ধরনের সাবান টাবান ব্যবহার করে সত্যি কিছু লাভ হয় না। খাওয়াতেই ঠিক আর থাকে। ওগুলোর ভেতরে কিন্তু মানে আমি অপরাধ নেবেন না, সত্যি নিম পাতা থাকে না। প্রচুর প্রশ্ন। আমি বলছি যে আজকে প্রশ্নতে যা সময় আছে খালি প্রশ্ন করে উত্তর না নিয়েই কেটে যাবে। তবে একটা ফোনটা নিয়ে নিয়ে আসবে। হ্যালো, কে বলছেন? হ্যালো। কে রয়েছেন আমাদের সাথে ফোনে? না, উনি হয়তো আমাদের একটু সময় দিলেন। আমরা এবার পরের প্রশ্নগুলো পরপর হ্যাঁ, আপনাকে আচ্ছা, বলি। আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন আসছে প্রচুর, এবং সেইখানে একজন প্রশ্ন করেছেন স্বপন কুমার মণ্ডল। তিনি বলছেন যে ব্রণর দাগ কি দূর করা সম্ভব? অবশ্যই। ব্রণর দাগ কিরকম সেটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে যদি পিগমেন্টেশন হয়ে গিয়ে থাকে, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, মানে একটু দাগ, কালো দাগ পড়ে গেল। বেশিরভাগ ব্রণর যারা রোগী বা রোগিনী তারা এসে স্কার হয়েছে, ওটা কিন্তু স্কার না, ওটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। মানে আমার কোনো জায়গায় একটা ব্রণ হয়েছিল, ফুসকুড়ি হয়েছিল বা কেটে গেছিল, সেখানে কালো দাগ হয়ে গেছে। সেটা স্বাভাবিকভাবেই যাবে। যদি না যায় চিকিৎসকের কাছে আসুন, ঠিক করে দেওয়া যায়। আর 2 হচ্ছে গর্ত হয়ে যাওয়া, একনি স্কার, যেটা গর্ত সারা মুখ একেবারে একটা ভয়ঙ্কর সেই মানে চাঁদের পাহাড়ের মতো ব্যাপার হয়ে গেল, চন্দ্রপৃষ্ঠের মতো হয়ে গেল। সেইগুলো ঠিক করতে কিন্তু আমাদের তখন একটু ওই যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, সেগুলো লেজার, এবং সেই লেজার দিয়ে এখন সত্যিই ম্যাজিকের মতো কমিয়ে দেওয়া যায় ব্রণর গর্তগুলো। প্রায় 2000 মানুষ লাইভ দেখছেন অনুষ্ঠানটা। তার মানে প্রশ্ন কতজন করছে ভাবুন। আমি একটা কথা বলি যে একজন, এটা আমাদের আলোচনা হয়েছে, লিখছেন যে আঙুলের মাঝে 1000 ট্রিটমেন্ট বলবেন, কারণ এখানেই সেই দেশীয় পদ্ধতিতে মনে হয় সব থেকে বেশি 1000 ট্রিটমেন্ট করা হয়। দ্বিতীয় প্রশ্নটাও আমি করে দিই সঙ্গে সঙ্গে। সুবীর ভৌমিক তিনি লিখছেন ডাক্তারবাবুকে যে সামটাইমস আই ফেল ইচিং সেন্সেশন ইন এলবোজ, অ্যাঙ্কেলস, লেগ অ্যান্ড ব্যাক. After itching, the pars itching disappears, and sometimes there is no itching. What are causes? সত্যজিৎ রায়ের সোনার কেল্লাতে একটা ব্যাপার ছিল, মনে আছে? সেই হাজার ডক্টর হাজরা, তেমনি হাজার চিকিৎসাতেও ওই হাজার অচিকিৎসা আমাদের এসে, আমার সেই স্বচিকিৎসার ব্যাপারে চলে আসছে। অচিকিৎসার স্বচিকিৎসা কিরকম শুনতে একরকম লাগে, তা সেই জন্য হাজার চিকিৎসা সব থেকে প্রধান ব্যাপার আপনার হাতে। আগে জল ঘাঁটাটা বন্ধ করুন। আমরা যাদের হাজা আছে তাদের হয় ডায়াবেটিস, অথবা তারা জল ঘাঁটেন, তাঁর অতিরিক্ত জল ঘাঁটেন, যতটা প্রয়োজন তার থেকে বেশি জল ঘাঁটেন, এবং তার জন্যই সেখানে ওই ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক এক ধরনের ছত্রাক সেটা জমা হয়। এবং সেই জিনিসটা কিন্তু আপনি নিজেই পারেন। এই অবসেসিভ কম্পালসিভ যে ব্যাপারগুলো থাকে, বারবার আমাদের হাত ধুয়ে ফেলতে হবে, না ধুলে আমাদের হাত অপরিষ্কার হয়ে থাকবে, একেবারেই ভুল কথা। তাই জন্য হাজার চিকিৎসার প্রথম মানে পদক্ষেপ কিন্তু আপনার হাতটাকে পরিষ্কার রাখুন, শুকনো রাখুন। আর 2 নম্বর হচ্ছে কিছু খাওয়ার ওষুধ, কিছু লাগানোর ওষুধ খেলেই সেটা কমে যায়। আর আরেকজন যিনি ইংরেজিতে বলেছেন কি, ইচিং হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং ইচিং কখনো কখনো দাগ থাকছে, কখনো কখনো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। হ্যাঁ, সেটার কারণ একটা হতে পারে ওনার ব্লাড সুগার আছে কিনা আমাদের দেখতে হবে, কত বয়স আমরা জানি না। আর ইচিং এর একটা প্রধান কারণ শীতকালে সেটা হচ্ছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া। আপনি নারকেল তেল বা অলিভ অয়েল মাখুন, আর স্নানের সময় অতিরিক্ত সাবান ব্যবহার করবেন না। আর স্নানের পরে এবং রাত্রিরে বাধ্যতামূলকভাবে কোনো না কোনো বডি লোশন মাখুন। এই জিনিসটা, 3টে জিনিস, স্নানের আগে নারকেল তেল, স্নানের সময় একটা কোনো বডি ওয়াশ, এবং স্নানের পরে একটা কোনো বডি লোশন, এটা যদি মাখেন আপনার কিন্তু আর কিছু দরকার হবে না। তাও যদি না কমে, একটু অ্যান্টি অ্যালার্জিক কয়েকটার নাম আমরা সবাই জানি, তাতেও যদি না কমে, তখন তো ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেনই। যখন বলছিলেন যে এইগুলো মাখতে, তখন একটা অদ্ভুত প্রশ্ন এসছে। সুচেতা ঘোষ বলছেন যে আমার বয়স 40+, এতদিন কোনো কসমেটিক্স ইউজ করিনি, এখন একটু স্কিনে ট্যান ভাব লাগে, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইউজ করতে চাই, আমার সিদ্ধান্ত কি সঠিক? যদি ইউজ করি, কি ধরনের সানস্ক্রিন বা ময়শ্চারাইজার ইউজ করব? যদি উপদেশ দেন বাধিত থাকবো। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি, আপনার স্কিনটা যদি অয়েলি হয় তাহলে একটু ড্রাই কসমেটিক, তার মধ্যে সানস্ক্রিনও হতে পারে, তার মধ্যে আপনার হাইড্রেটিং লোশনগুলো হতে পারে। আর যদি খুব তৈলাক্ত হয় তাহলে একটু ড্রাই, মানে একদম উল্টো, যদি আপনার তৈলাক্ত স্কিন হয় তাহলে একটু ড্রাই, মানে যেগুলো ম্যাট ফিনিশ সানস্ক্রিন আজকাল এসছে সেগুলো আপনি ব্যবহার করুন।
আর যদি আপনার উল্টো হয়, যদি আপনার অত্যন্ত ড্রাই স্কিন হয়, তাহলে আপনাকে কিন্তু একটু তৈলাক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবার বলি যে শীত হোক গ্রীষ্ম হোক, হাইড্রেশনটা কিন্তু খুব জরুরি। অবশ্যই আপনার মুখ পরিষ্কার করে যে কোনো হাইড্রেটিং লোশন, একটা ময়েশ্চারাইজিং লোশন আপনাকে ব্যবহার করতেই হবে। আপনি ঠিকই ভেবেছেন। বেশ, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ যেটা এসেছে সেটা হচ্ছে রাহুল রওশন, তুফানগঞ্জ, কোচবিহার থেকে। তিনি বলছেন যে সেতি রয়েছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে যেখানে লোম নেই শরীরের কিছু কিছু জায়গায়, সেটা কি কিওর হওয়া সম্ভব? হ্যাঁ, প্রশ্নটার উত্তরের খানিকটা আমরা প্রথমে দিয়েছিলাম, একদমই। সেটি অবশ্যই একটা নিরাময়যোগ্য বলবো না, সেটা চিকিৎসাযোগ্য একটা অসুখ। এবং কিছু কিছু সময় যদি একটা জায়গায় থেমে থাকে, কোনো জায়গায় এমনকি হাতের তলাও বা অন্য জায়গায় একটা জায়গায় থেমে আছে লিমিটেড জায়গায়, সেটা গ্রাফটিংয়ের মাধ্যমেও ঠিক করা যায়, খুব ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে ঠিক করা যায়। কিন্তু তার আগে দেখতে হবে সেটিটা ইনঅ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ হয়, শরীরের অন্য জায়গাও বেড়ে যাচ্ছে, কোনো জায়গায় কেটে গেল, পুড়ে গেল, ছড়ে গেল, সেখানে সেটিটা বাড়তে শুরু করলো গত 6 মাসের মধ্যে, তাহলে কিন্তু নয়। সেক্ষেত্রে আমাদের খাবার ওষুধ, আজকাল ফটোথেরাপি এসছে, ন্যারোব্যান্ড আলট্রাভায়োলেট, কিছুই না। রোদ্দুরে আমরা তো সেইখানে ওষুধ খেয়ে রোদ্দুর লাগাতাম, এখন সেই রোদ্দুরটা তো সবার সম্ভব না শহরে বিভিন্ন জায়গায়, তাই জন্য আমাদের নানা রকমের মেশিন এসছে, সেটা অনেক সহজে ন্যারোব্যান্ড আলট্রাভায়োলেট এক ধরনের রে শরীরে সেই আক্রান্ত অংশে ফেলা হয়, তাতে খুব সুন্দরভাবে পিগমেন্টেশনটা ফিরে আসে। সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, পোস্ট হেতিয়া, থানা জয়পুর, বাঁকুড়া থেকে তিনি বলছেন যে শীতকাল আসলে পায়ের তলাটা লাল হয়ে যায়, অর্থাৎ ডাক্তারি ভাষায় মনে হয় এটাকে বলে কোল্ড অ্যালার্জি। তবে শীতকাল আসলে আবার কমেও যায়, পায়ের তলায় জ্বালাপোড়া করতে থাকে। এখনো পর্যন্ত তার স্ত্রীর হয়েছে এটা, তিনি কোনো ওষুধ খাননি, তবে গরম জলে যদি পাটা ডুবিয়ে রাখেন কিছুক্ষণ, তবে তিনি একটু আরাম পান। বিশেষ করে সকালবেলা এবং রাত্রিবেলার দিকে পায়ের তলায় এই জ্বালা জ্বালা ভাব তিনি অনুভব করেন। কিভাবে থেকে প্রতিকার পায়ের পাবেন? আর একটা সমস্যা বলে দিই, এবং সঙ্গে একটা অভিযোগও আছে, সেটাও জানিয়ে দিই। বলুন। প্রথমে যিনি সমস্যা নিয়ে বলেছেন যে পায়ের নখ, কোড়ে আঙুলের পাশের আঙুল ইনফেকশন হয়েছে, এটা অয়েন্টমেন্টের কথা বলেছেন যে ডাক্তারবাবু দিয়েছেন, কাজ হয়নি, নখ বেঁকে যাচ্ছে, সুগার আছে, ওষুধ খেয়ে SB1C 5.8। আর পরের অভিযোগটা হচ্ছে যে অনেকবার জানতে চাইছেন অনেকে যে ডাক্তারবাবু স্কিনের জন্য ঘরোয়া ট্রিটমেন্ট কি কি আছে বলবেন? একটা কথা বলি, প্রথম যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কি ছিল এক্ষুনি? প্রথম প্রশ্নটা ছিল যে ওই যে পায়ের তলায় লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কলকাতা শহরে অতটা এবার ঠান্ডা না পড়লেও গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ঠান্ডা হয়, এবং বাড়ির মহিলাদের ঠান্ডা জলে কাজ করতেই হয়। তার জন্য যেটা হয় সেটা হচ্ছে চিল ব্লাইন, বিভিন্ন জায়গায় ওই আঙুলের তলায়, হাতের তলায় লাল হয়ে চুলকে ফোসকা হয়ে, গ্রামাঞ্চলে এটা হয়ই। তাই জন্য তাদের আমরা সবসময় বলি গরম জলে কাজ করতে। যে কাজটাই করছেন আপনি, বাসন মাজছেন বা যে কাজটাই করছেন, সেটা একটু গরম জলে করুন, এর থেকে অনেকখানি রক্ষা পাওয়া যায়। হাতে গ্লাভস যদি পরার অভ্যেস নাও থাকে, পায়ে একটা সুতির মোজা পরাই যায়। আর রাত্রিবেলা অবশ্যই গরম জলে একটু পাটা যদি রেখে তারপরে করেন, তাহলে ঠিকঠাক থাকা যায়। সামান্য একটু ল্যাক্টোক্যালামিন, সামান্য একটু ময়েশ্চারাইজার, একটু অ্যান্টি অ্যালার্জিক খেলে ভালো থাকা যায়। না হলে তখন আপনাকে কিন্তু ত্বক বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ঘরোয়া চিকিৎসার ব্যাপারটা নিয়ে একটু বাড়াবাড়ি রকমের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের সারাদিন আমরা যত মানুষকে দেখি ঘরোয়া চিকিৎসা করেই আসেন, এবং আজকের যে অনুষ্ঠানের মূল বক্তব্য সেটা হচ্ছে স্বচিকিৎসা নয়। স্বচিকিৎসা করে আপনি বিপদে পড়ুন, এটা আমরা চাইবো না। এবং স্কিনেই স্বচিকিৎসা সব থেকে বেশি হয়, তার কারণ স্কিন হচ্ছে আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ, এবং আমরা জেনে না জেনে ফর্সা হওয়ার জন্যই হোক, ব্রণ ঠিক করার জন্যই হোক, ট্যান রিমুভ করার জন্যই হোক, বা দাঁত সারাতেই হোক, সব কিছুর জন্য স্বচিকিৎসা করি। আপনি যেটাকে ঘরোয়া চিকিৎসা বলছেন, সেই জিনিসটা আদৌ যে দোষহীন তা নয়, সেটা ভয়ঙ্কর। এবং তার থেকে যে ক্ষতিগুলো হয় রোজ এই এত রাত অবধি আমাদের চেম্বারে, সেইগুলোই আমাদের সামলাতে হয়। তাই জন্য করজোরে অনুরোধ করছি, এই ঘরোয়া চিকিৎসা আর স্বচিকিৎসা থেকে দয়া করে দূরে থাকুন। মানে বরং এটা অনেক ভালো যে আপনি চিকিৎসকের কাছে যান, তারপরে যা যা পরামর্শ দিচ্ছে ঘরে এসে পালন করুন, সেটাই অনেক উপকারী কথা। সেটাই আচ্ছা, এর পরের ফেসবুক লাইভে প্রশ্ন, ফাঙ্গাল ইনফেকশন নিয়ে লাইফস্টাইল কেমন হওয়া উচিত কারো যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেটা নিয়ে বলতে বলেছেন সৌমিত্র দত্ত। আর তার সাথে মৃন্ময় মহল, তিনি বলছেন যে টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ
ফেস, এই নিয়ে কিছু যদি বলেন। ধন্যবাদ। ফাঙ্গাল ইনফেকশন, ওদের দেশে অ্যাথলেটস ফিট একটা জিনিস আমরা বলতাম, কিছুই না, আমাদের সেটা ফাঙ্গাল ইনফেকশন পায়। কেন? অ্যাথলেটদের বেশি হয়, তখন তারা ঘামেন বেশি। যারা জিম করেন বেশি তাদেরও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, শীতকালেও হয়। বা যারা দৌড়চ্ছেন তাদেরও কিন্তু ওই জোকার্স ইচ যেটাকে বলে, সেই জিনিসগুলো কিন্তু সবকটাই ফাঙ্গাল ইনফেকশন। এর থেকে বেঁচে থাকবেন কি করে, পরিত্রাণ পাওয়ার উপায় কি? সেটা হচ্ছে অতিরিক্ত না ঘামা। কিন্তু অবশ্যই যাদের ঘাম ঝরিয়ে কাজ করতে হয় বিভিন্ন জায়গায়, রোদে জলে ভিজে একজন কাজ করছেন তার জীবন নির্বাহ করার জন্য, তাকে তো বলা যায় না সেটা, তাকে রোদে জলে ভিজে ডেলি প্যাসেঞ্জারি করে করতেই হচ্ছে। তাই জন্য সুতির জামা কাপড় পরবেন গরমের সময়। আমাদের 9 মাস আমাদের দেশে গরমই থাকে। আর স্নান দিনে অন্তত 2 বার করে করাই উচিত। খুব বেশি সাবান মাখার দরকার নেই। পাউডার মাখুন, নাও মাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু পরিচ্ছন্ন থাকলে, শুকনো থাকলে জামা কাপড় এবং রোজ অন্তর্বাস যদি চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর ব্লাড সুগারটা যেন না হয়। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেটা টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড ফেস বা ডিপেন্ডেন্ট ফেস। দুর্ভাগ্যজনকভাবে বা সৌভাগ্যজনকভাবে এই TSDF, এই যে নাম এখন সমস্ত ডাক্তারি বই এসে গেছে, সেটা প্রথম কয়েনেজটা আমারই, এবং সেটা 2009-2015 সালে ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রথম আমরা এই এন্টিটিটার কথা বলি, এবং এরপরে বইও আছে, সারা পৃথিবীতে এখন পড়ানো হয়। এটা কিছুই না, এটা খুব দুর্ভাগ্যজনক, খুব লজ্জার ব্যাপার যে স্টেরয়েড লাগিয়ে পৃথিবীর কোনো জায়গায় স্টেরয়েড জাতীয় ক্রিম প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, আমাদের দেশে পাওয়া যায়। এবং লাগিয়ে তিনি ফর্সা হতে গিয়ে যে অসুখগুলো করেন, আমি প্রথমে একটু ছুঁয়ে গেছি। স্টেরয়েড ড্যামেজড ফেস কি হতে পারে, তার মুখে দানা 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 ভরে যেতে পারে। আমরা স্টেরয়েডের কৃতদাসে পরিণত হই। স্টেরয়েড কি সত্যি ফর্সা করে? করে। স্কিনটাকে থিন করে দেয়। আপনার যতখানি চামড়া শক্ত, তার থেকে চামড়াটা সরু হয়ে গেল, থিন হয়ে গেল। তার জন্যে অ্যাপারেন্টলি আপাত মনে হচ্ছে আপনি ফর্সা হয়েছেন, কিন্তু সেটা ঠিক নয়, সেটা অসুস্থ চামড়া। যে মুহূর্তে আপনি বন্ধ করতে চাইছেন, সারা মুখ ভর্তি ব্রণ বেরিয়ে যাচ্ছে, র্যাশ বেরিয়ে যাচ্ছে, সাংঘাতিক চুলকাতে আরম্ভ করছে, পুঁজ নিয়ে ব্রণ বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে স্টেরয়েড ড্যামেজড ফেস বা ডিপেন্ডেন্ট ফেস। ডিপেন্ডেন্স এসে যাচ্ছে, মানে আমি সেই ওষুধটার কৃতদাস হয়ে যাচ্ছি। এই TSDF, এই জিনিসটা এখন চিকিৎসক মহলে, বিশেষ করে ত্বক চিকিৎসক মহলে, ভারতীয় উপমহাদেশে একটা ভয়ঙ্কর একটা সামাজিক ব্যাধির জায়গা নিয়েছে, এবং এটা নিয়ে আমরা সত্যি খুব চিন্তিত। আরো অনেক প্রশ্ন রয়েছে। একজন লিখছেন, গোপা সিনহা, গরমকালে আমার সারা গলায় গোটা গোটা ওঠে আর গলাটা একদম কালো হয়ে যায়, হাতও কালো হয়ে যায়। আরেকজন লিখছেন, দেবাশিস সেনগুপ্ত, 32 years, ফিমেল, red small pigmentation or melasma in face, requesting your advice. তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপে যেটা এসেছে, হ্যাঁ, আমার মেয়ে অটিস্টিক চাইল্ড, বয়স 10 বছর, সাধারণ খাবার খাই, ইদানিং মাথা চুল পেকে যাচ্ছে। আচ্ছা, শ্যামাপ্রসাদ সরকার প্রথম message যে করেছেন। কথাটা বলি সেটা হচ্ছে যে গলায় ঘাড়ে যদি কালো দাগ হয়, সেটা অনেক সময় একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। সে যদি একটু পৃথুল হয়, সেইটা হতে পারে অ্যাকান্থোসিস নিগ্রিকান্সে, সেই জায়গাটা একটু ভেলভেটি হয়ে কালো হয়ে যেতে পারে। শুধু গলায় ঘাড়ে না, এমনকি আঙুলের এই যে গাঁটগুলোতে, সেখানেও যদি কালো কালো হয়ে যায়, সেটাও অ্যাকান্থোসিস নিগ্রিকান্স থেকে হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন, শুধু ত্বক চিকিৎসক নয়, একজন হরমোন স্পেশালিস্ট, এন্ডোক্রিনোলজিস্টের সঙ্গে কথা বলুন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটু আগে আমি কিন্তু মেচেতা নিয়ে কথা বলেছি, তাই জন্য সেটা আর রিপিট করছি না। একদম। আমাদের আর চুল পেকে যাওয়া নিয়ে যে পাকা, বলছেন, চুল পেকে যাওয়াটা বেশিরভাগ সময় বংশগত। একটা ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে একটু 30-এর আশেপাশে চুল পাকতে আরম্ভ করলো, আবার অনেক পরিবারে 60-70-এর পরেও খুব একটা কিন্তু চুল পাকে না। তা এইটা কিন্তু আমাদের বংশগতভাবেই নির্ধারিত হয়। এছাড়া স্ট্রেসে হয়, কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, কারো যদি ভিটামিন ডির অভাব হয় বা ক্যালসিয়ামের অভাব হয়, তাহলেও চুল পাকতে পারে। বেশ, আমরা তো চুলের কথায় যখন এসেই গেলাম, তখন বলি যে এখনকার দিনের এই যে আমাদের এত তাড়াতাড়ি জীবনযাত্রা তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে চুল পড়ে যাওয়াটা খুব কমন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাথার বিভিন্ন রকম সমস্যা, স্ক্যাল্পের খুশকি রয়েছে, আরো বিভিন্ন রকম সমস্যা। তো এইগুলোর থেকে সত্যি কি প্রতিকার পাওয়া সম্ভব, মানে চুল পড়া আটকানো সম্ভব? হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার, আমাদের সত্যি আর 6 মিনিটের মধ্যে এটা বলা সম্ভব নয়। তাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ছেলেদের চুল পড়া, মানে প্রত্যেক ছেলেরই স্বাভাবিকভাবে চুল পড়াটা কিন্তু
সেটা স্বাভাবিক। আমি জানি না প্রকৃতি দেবী নিজে হয়তো নারী বলে ছেলেদের ওপর তার রাগ, এবং তাই জন্য প্রত্যেক ছেলেকেই লালমোহনবাবু বানিয়ে দেওয়ার একটা চেষ্টা তিনি করেন। তাই জন্য ছেলেদের চুল পড়াটা নিয়ে খুব ভেবে লাভ নেই, সেটা একটা স্বাভাবিক ব্যাপার, বংশগত ব্যাপার, এবং সেটার সঙ্গে অন্য কিছু সম্পর্ক নেই। বংশগত মানে শুধু বাবা কাকা যেটা টাক ছিল কিনা সেটা কথা নয়, 300 বছর আগেও যদি তার বাড়িতে টাক থাকে তাহলেও সেটা হেরিডিটি। আর আরেকটা হচ্ছে মেয়েদের চুল পড়ার কিন্তু বিশেষ কোনো কারণ থাকে, সেটা গাইনোকোলজিক্যাল কারণ হতে পারে, তার আয়রন ফেরিটিন কম থাকতে পারে, তার ভিটামিন ডি কম থাকতে পারে, কোনো স্ট্রেসের কারণে হতে পারে, প্রোল্যাকটিন হরমোনের জন্য কোনো না কোনো একটা কারণ আমরা সেই খুঁজে বার করার চেষ্টা করি। যখনই খুঁজে বার করি তখনই সেটা প্লাগ করলে ঠিক হয়ে যায়। কিছু কিছু অসুখে চুল বেশি পড়ে আমরা জানি, টাইফয়েডে চুল পড়ে, এছাড়া টিউবারকুলোসিসে হতে পারে, ক্যান্সারে হতে পারে, কেমোথেরাপির পরে হতে পারে। এই সদ্য আমাদের গত 3 বছর 4 বছর সেই অভিশপ্ত কোভিডের সময়, কোভিডের পরে যে চুল ওঠা, সেইটা ভয়ঙ্কর একটা। এইগুলোকে বলে ক্রনিক টেলোজেন ইফ্লুভিয়াম। আমাদের ডাক্তারদের একটা খুব বাজে অভ্যেস হচ্ছে মানে জিনিসগুলো না এত বড় বড় ল্যাটিন নাম বলা, তাই সেই জিনিসটাও কিন্তু চুল পড়া, এবং সেগুলো বেশিরভাগ সময় কিন্তু আবার ঠিক হয়ে যায়। কিন্তু ছেলেদের চুল পড়া, মেয়েদের চুল পড়া দুটো একদম আলাদা। আর এসে ডাক্তারবাবুর কাছে এসে বলবেন না যে আমার বোধহয় অ্যালোপেশিয়া হচ্ছে। অ্যালোপেশিয়া অবশ্যই হচ্ছে। অ্যালোপেশিয়া আবার বলি, বাংলায় যেটা চুল পড়া, ইংরেজিতে যেটা হেয়ার লস, সেটাই ল্যাটিন ভাষায় অ্যালোপেশিয়া। আপনি যেটা নিয়ে ভয় পান সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা। কারো দেখবেন খাবলা 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 চুল উঠে যাচ্ছে, তার থেকে হঠাৎ সব জায়গায় চুল উঠে গেল, ভুরুর চুল উঠে গেল, সেটা একটা আলাদা অসুখ। অ্যালোপেশিয়া এরিয়েটা, অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস, অ্যালোপেশিয়া টোটালিস, তার সঙ্গে সাধারণ চুল ওঠার কোনো সম্পর্ক নেই। বেশ, আমাদের প্রশ্ন নেওয়ার কি আর সময় রয়েছে? একটা ফোন আছে, খুব সংক্ষেপে দেখি। হ্যালো হ্যালো। না, ফোন বোধহয় বন্ধু নেই। না, ফোনে ছিলেন কি? আমাদের হোয়াটসঅ্যাপে আরো একটা মেসেজ এসেছে, 37 বছর বয়স, তিনি বলছেন যে আমার হাতের কুনুইতে পদ্ম কাটার মতো রয়েছে অনেক বছর ধরে, এটা কি সারানো সম্ভব? অবশ্যই সেটা দেখতে হবে। সেটা ওই আমাদের আবার বলি লাইকেন স্পাইনোলোসাস বলে একটা অসুখ, সেটাতেও হতে পারে। সেটা হলে কিছু ওষুধ লাগাতে হতে পারে, বা যদি আপার আর্মের দিকে হয় সেটা কেরাটোসিস পাইলারিস বলে একটা জিনিস আছে, সেটাতে হতে পারে। এগুলো দেখতে হবে কি অসুখটা, সেই অনুযায়ী সেটার চিকিৎসাটা, এই আর কি। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যে আমাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য নিজেরা ওষুধ ব্যবহার না করে, নিজেরা চিকিৎসা না করে খাবারের দিকে কি কি নজর দেব? দেখুন, ত্বক হচ্ছে শরীরের বৃহত্তম অঙ্গ, এবং ত্বক হচ্ছে আমাদের ঠিক যেরকম আমরা থাকি, শারীরিকভাবে যেরকম থাকি, মানসিকভাবে যেরকম থাকি, তার প্রধান প্রভাবটা পড়ে ত্বকের ওপরে। ত্বকের সব থেকে বেশি যে ক্ষতিগুলো করে সেটা হচ্ছে আপনি স্ট্রেস যদি হন, যদি আপনি কোনো অসুখে ভোগেন, যদি ব্লাড সুগার বেশি থাকে, আপনি যদি স্মোকার হন, একজন স্মোকারের ফেস একজন নন স্মোকারের ফেস একদম আলাদা, তাহলে আপনার খুব তাড়াতাড়ি এজিং হবে। আপনাকে যদি রোদ্দুরে বেরোতে হয়, এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা সত্যিই খুব মুশকিল। তবে এছাড়া যে আপনি সারাদিন যদি নাম সংকীর্তন করেন, সারাদিন খোলকর্তাল বাজান, তাহলেই যে আপনার স্কিন ভালো হয়ে যাবে, যদি আপনি সারাদিন ফলাহার করেন তাহলেই ভালো হয়ে যাবে, আর বিরিয়ানি খান তাহলে খারাপ হবে, ব্যাপারটা অতখানি সরল রৈখিক নয়। আপনি যাই করুন সেটা একটা পরিমিতির মধ্যে যদি করেন তাহলে কিন্তু আপনার স্কিন ঠিক থাকবে। এবং মনে রাখবেন, ত্বক হলো শরীরের আয়না। আপনার শরীর খারাপ থাকলে তার প্রথম প্রভাব পড়বে ত্বকের ওপরে, আর যদি শরীর ভালো থাকে তাহলে দেখবেন আপনার ত্বক ঝলমল করছে। তাই জন্য ত্বককে আলাদাভাবে পরিষ্কার করা, আলাদাভাবে ঠিক করার চেষ্টা না করে বরং চেষ্টা করুন আপনার শরীরকে ভালো রাখতে আর মনকে ভালো রাখতে। আর মন আর শরীর ভালো থাকলে আপনার ত্বক ভালো থাকবেই। টেক অ্যাওয়ে মেসেজ দেবো, যে এতক্ষণ যারা অনুষ্ঠান শুনছেন আজকের এই অনুষ্ঠান থেকে, তার কাছে টেক অ্যাওয়ে মেসেজ কি? স্বচিকিৎসা করবেন না, স্বচিকিৎসা পরিহার করুন। নানা রকমের টোটকা, নানা রকমের জিনিস আমাদের এখানে অবৈজ্ঞানিকভাবে বিক্রি হয়, সেগুলো থেকে দূরে থাকুন। দোকানে গিয়ে পাড়ার ওই মদন কাকু বা কোনো দুলুদার কাছ থেকে কোনো ওষুধ মেখে মুখের ক্ষতি করবেন না। মনে করুন আপনার বাড়িতে কেউ যদি ছাতে আগুন দিয়ে দিতে বলে, আপনি তো রাজি হবেন না, তাই জন্য মুখটা আপনার বাড়ি, সেই মুখে অজানা একটা ক্রিম মেখে কেন বিপদে পড়বেন? তাই জন্য দয়া করে স্বচিকিৎসা করে নিজের মুখ পুড়িয়ে আমাদের কাছে আসবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে। আর আজকে তো আমাদের কোনো প্রশ্নই ছিল না, প্রশ্নবান ছিল বিভিন্ন, মানে আমাদের প্রিপারেশনটা এমনি হয়ে গেল আর কি। তো আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর কৌশিক লাহিড়ী, বিশেষজ্ঞ
ত্বক স্পেশালিস্ট বলা যায়। ছিলাম মৌসুমী বিশ্বজিৎ আপনাদের সাথে। আরোগ্য শুনছিলেন এবং পরের ঘন্টায় রয়েছি দুনিয়া.com নিয়ে।